Assalamualaikum, dear students, viewers, and all the followers of this page. Welcome to my live class again. So, today in this episode, we are going to look at ইংরেজি বড় বড় সেন্টেন্স বোঝার সহজ উপায়. Today is part 2. আর মনে আছে গতকাল আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দুটো বড় বড় বাক্য কি করেছিলাম গতকাল আমরা বুঝেছিলাম এবং অনেক বেশি মজার ছিল যে আমাদের কালকে অনেক স্টুডেন্ট ছিল, অনেকেই সাড়া দিয়েছে এবং আমাকে অনেকেই ইনবক্স করেছে যে দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, আরো কয়েকটা ক্লাস নেন। সো আমি গতকালই বলেছিলাম যে আজকে আরেকটা ক্লাস নেব, তার এই ধারাবাহিকতায় আরেকটা ক্লাস। সো হোপফুলি গতকালকের ক্লাস আর আজকের ক্লাস এই দুটাকে একসাথে যদি আমরা আমি কম্বাইন করি, দেন বড় বড় সেন্টেন্স গুলো সেটা আইএলস এর হোক, টফেল এর হোক, জিম্যাট, জিআরই, এন্ড দেন আমাদের কম্পিটিটিভ এক্সাম যেটা ন্যাশনাল, বিসিএস, ব্যাংক জবস, অন্যান্য যে এক্সামস বড় বড় প্যাসেজ যেখানে আসে সেগুলো আপনি দ্রুত বুঝতে পারবেন। ইভেন আপনি যদি দেশের বাইরের যে নিউজ পেপার্স গুলো বা জার্নালস গুলো আছে, রিসার্চ পেপার্স গুলো আছে, if you want to study them and if you understand them clearly, this is a class for you really. হ্যাঁ, সো মাশাআল্লাহ আমাদের সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে। আমি একটু দেখতে চাই কে কোথা থেকে। আসসালামু আলাইকুম, ফারাবি খান। Then how is going, sir? Alhamdulillah, is going fine. শাহিনুদ্দিন, তারপরে হচ্ছে আমাদের সাথে জহিরুল ইসলাম ইজ ওয়াচিং, মাত্র জয়েন করেছে। আই মিস ইয়েস্টারডেজ সেশন, তৌরশা, সমস্যা নেই, দেখে নিও আছে এখানে। তারপর ইউটিউবেও যাবে। সো হাউ ইজ ইয়োর ডে গোয়িং? উদয়, আলহামদুলিল্লাহ, ইজ গোয়িং রিয়েলি ফাইন। সো আমরা যেটা করি সেটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমি সবার সাথে একটু পরে কমিউনিকেট করছি যে অ্যাজ ইউজুয়াল যেটা করি আমরা শুরুতেই, আজকের ক্লাসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট প্রতিদিনের মতো, সো আমরা একটু শেয়ার গুলো কমপ্লিট করে নেই। আমি নিজে একটু শেয়ার গুলো দিয়ে নেই। হ্যাঁ, তো সো দ্যাট অনেক স্টুডেন্টরা কি করতে পারে একসাথে এই ক্লাসটা উপভোগ করতে পারে এবং অনেক কিছু শিখতে পারে যেগুলো কি তাদের বাস্তব জীবনে কম্পিটিটিভ এক্সামে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমরা সবাই একটু আমার সাথে, আমিও শেয়ার দিচ্ছি, শেয়ারের কাজটা সবাই শেষ করে ফেলি, তারপরে আমরা একসাথে সবাই কি করব, এই ক্লাসটা উপভোগ করব। হ্যাঁ, যে কিভাবে আসলে বড় বড় সেন্টেন্স বোঝা যায় একেবারে প্র্যাকটিক্যালি হাতে কলমে ইনশাল্লাহ ধরিয়ে আজকে সেকেন্ড পার্টে বোঝাবো। সো যারা গতকালের পার্টে জয়েন করেননি কোনো সমস্যা নেই, আজকের পার্টটাতে জয়েন করলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, সো এতে মানে তেমন কোনো প্রবলেম হবে না, তেমন মানে কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, সবকিছু ইনশাল্লাহ নতুন ভাবে স্টার্ট হবে। সো ইনশাল্লাহ অনেকেই জয়েন করছেন। যে আপনারা কোন জেলা থেকে কে জয়েন করছেন, কোন জায়গা থেকে, দেশের বাইরে থেকে অনেকে আমাদের সাথে জয়েন করে, সো আমাকে একটু আপনারা জানান। সো দ্যাট উড বি আ ভেরি গুড আইডিয়া, রাইট? ওকে, সো আমার শেয়ারিং পার্ট অলমোস্ট শেষ। কিছু গুরুত্বপূর্ণ গ্রুপে শেয়ার দিই যেখানে অনেক স্টুডেন্ট আছে। ইনফ্যাক্ট লাস্ট ওয়ান আইএল, okay, is fine now with me. So guys, now let's get started. আজকে আমাদের যেটা হচ্ছে যে ইংরেজি সেন্টেন্স বোঝার সহজ উপায় পার্ট 2। গতকাল আমরা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে অনেক স্টুডেন্ট জয়েন করেছিল। সো হোপফুলি আজকেও আমাদের সাথে অনেক স্টুডেন্টরা জয়েন করবে। আর সেই জয়েন করানোর জন্য যে কাজটা করতে হবে, আমাদের সবাইকে একটু শেয়ার বাটনে ক্লিক করে সবার সাথে ক্লাসটা শেয়ার করে দিতে হবে ফার্স্ট অফ অল, এন্ড দেন ইউ ক্যান মেনশন ট্যাগস so many of your friends, right? So that we can get all the information together, we can know the technique and understand the bigger or the biggest sentence or the most difficult sentence easily, right? So আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকে অলরেডি জয়েন করেই ফেলেছেন। সো সবার আমি একটু আপনাদের সাথে কমিউনিকেট করি, দেন আমি শুরু করছি আমার ক্লাসটা। আফটার করোনা ইউ আর ইনভাইটেড টু আওয়ার টাঙ্গাইল, তৌরশা, ইনশাল্লাহ অবশ্যই আসবো। হ্যালো স্যার, আই এম ফ্রম ভোলা, তামান্না তিথি, থ্যাংক ইউ তিথি ফর জয়নিং ফ্রম ভোলা। ঢাকা বাসাবো থেকে আমাদের সাথে ইতি আসে, কাজী জাকিয়া সুলতানা ইতি। বাসাবোর অবস্থা তো আমরা জানি বেশ খারাপ।
তো আপনি খুব ইসে থাকবেন। ইতি আমার স্টুডেন্ট, সো ইতির কি অবস্থা আমাকে একটু জানায়েন, হ্যাঁ? ইনবক্সে বলেন যে ওখানে কি অবস্থায় আছেন। মহাখালী ঢাকা থেকে আছে সায়েদ উদ্দিন, তারপরে হচ্ছে আহ, আহ, ওই যে কায়ুম, হ্যাঁ, তারপরে হচ্ছে 200 প্লাস, আচ্ছা, অলমোস্ট 300 স্টুডেন্ট আমাদের সাথে এই মুহূর্তে আছে। জাফর আকবর ভাই ঢাকা থেকে এসেছে আমাদের সাথে। রুবেল হাসান মাহমুদ জয়েন করেছে। আরিফিন ইসলাম লালনকে সে মেনশন করেছে, থ্যাংক ইউ। ঢাকা থেকে আমাদের সাথে রানা আছে, চাঁদপুর থেকে কাশেম আছে, ময়মনসিংহ থেকে রিয়াদ আছে, তারপর খুলনা থেকে আছে হচ্ছে আরিফিন হোসাইন, মনির হোসাইন আছে সিলেট থেকে আছে আবু বকর, তারপর রাজশাহী থেকে রোমন, ওকে। সো নারায়ণগঞ্জ নরসিংদী থেকে আমাদের সাথে শুভ, পটুয়াখালী থেকে আমাদের সাথে আছে সিদ্দিক, ইউএসএ থেকে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আছে আমাদের সাথে সাইফ আলী, যশোর থেকেও আছে জাহিদ হাসান, কিশোরগঞ্জ থেকে আছে সজীব, রাজশাহী থেকে আমাদের সাথে আছে তারেক, হ্যাঁ। আর অনেকেই আমার সাথে জয়েন করেছেন। আমি মৌলভীবাজার থেকে আছে রেজাউল তুহিন। ইনশাল্লাহ আমি সবার সাথে কমিউনিকেট করার আস্তে আস্তে চেষ্টা করতেছি। সো আজকের ক্লাসটা আমরা ইনশাল্লাহ শুরু করি। সো যে কথাটা বলবো সবাই হচ্ছে, আমরা যত বেশি শেয়ার করব, যত বেশি মানে মেনশন করব, তত বেশি স্টুডেন্টরা আমাদের এই ক্লাসটা উপভোগ করতে পারবে আর কি, হ্যাঁ। উপভোগ করা বলতে আমি যেটা বুঝাই যে আপনি ক্লাসটা ডেফিনেটলি বুঝেন। আজকে আমার অলমোস্ট এটা 12তম লাইভ চলছে। তো এই 12তম লাইভে আমি এই গত 1 মান্থের মধ্যে 12টা লাইভ ক্লাস নিয়েছি এখান থেকে, এবং প্রত্যেকটা জিনিস ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইউ গাইজ হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড মি আ লট, এন্ড দ্যাটস দ্য রিজন হোয়াই আই এম কামিং লাইভ এগেইন এন্ড এগেইন, রাইট? সো আজকে আমরা দেখবো যে আমাদের আইএলস, বিসিএস, জিম্যাট, জিআরই, দেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এ বড় বড় সেন্টেন্স পাই, আমরা বুঝি না। গতকাল আমরা একটা ক্লাস নিয়েছিলাম, আর আজকে হচ্ছে এটার সেকেন্ড পার্ট। সো আমরা চলেন সরাসরি শুরু করে দিই ক্লাসটা, হ্যাঁ। ওকে, সো নাও আমি একটা বড় সেন্টেন্স নিয়ে এসেছি আপনাদের কাছে। গতকাল যারা জয়েন করেছেন বা আজকে যারা জয়েন করেছেন, কোনো সমস্যা নেই, সবাই ইনশাল্লাহ এটাকে সুন্দরভাবে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা যখন পড়তে বসি, আমরা যখন এই যে এক্সাম গুলোর কথা বললাম, তখন অনেক বড় বড় প্যাসেজ আসে। সেই বড় প্যাসেজ গুলোর মধ্যে অনেক বড় বড় সেন্টেন্স থাকে, এবং এই সেন্টেন্সের লেখক যারা, তারা হচ্ছে বেসিকলি রিসার্চার্স, তারা সায়েন্টিস্ট, অনেক বড় মাপের, তারা প্রফেসরস, ডক্টরস অ্যান্ড ডিফারেন্ট প্রফেশনালস। তারা কি করে, বিভিন্ন গবেষণা করে, জার্নাল লিখে, এন্ড দেন তারা কি করে, সেগুলো বিভিন্ন নিউজ পেপার বা ম্যাগাজিনসে পাবলিশ করে। সেগুলোই আমরা পড়ি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস গুলোতে। সো ফলে হচ্ছে কি, বড় বড় সেন্টেন্স আমাদের জন্য বোঝা কি হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। বাট এটার কিছু টেকনিক আছে, কিছু পদ্ধতিগত ব্যাপার স্যাপার আছে। গতকাল কিছু শেয়ার করেছি, আজকে শেয়ার করব, প্লাস কিছু জিনিস রিপিটও হবে আমাদের, হ্যাঁ, এটা ন্যাচারালি রিপিট হবে। তো আমরা একটা বড় সেন্টেন্স নিয়ে এসেছি, এবং এতই বড় যে আমার পুরো স্কিন জড়ে গেছে, যে আমি এই সেন্টেন্সটা, যখন এরকম সেন্টেন্স আমরা পাবো, তখন আমরা কিভাবে পড়বো, কিভাবে মিনিংটাকে দ্রুত আমরা বুঝে যাব, ঠিক সেই কাজটাই আমরা এই মুহূর্তে করব, ঠিক আছে? সো আপনারা আমার সাথে থাকেন পুরো ক্লাসটা। যারা এই মুহূর্তে জয়েন করেছেন সবাই একেবারে শেষ পর্যন্ত থাকেন, এবং দেখবেন যে আজকের পর থেকে আপনারা যখনই সেন্টেন্স পড়া শুরু করবেন, ইনশাল্লাহ আপনারা সেগুলো খুব দ্রুতই বোঝার সক্ষমতা অর্জন করবেন, এবং সেটাই বেসিক্যালি আমি বলতে চাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা তাহলে লেটস গেট স্টার্টেড। তো টেকনিকে যাওয়ার আগে আমরা একটা সেন্টেন্স প্রথমে একটু পড়ে নেই। আপনারা স্ক্রিনশট মারতে পারেন, সো দ্যাট আপনারা নিজেরা কি করতে পারেন, এটা পরবর্তীতেই করতে পারেন। আর যারা দেখতে সমস্যা হওয়ার কথা না, বাট আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, হ্যাঁ। ওকে, সো খেয়াল করেন, এখানে সেন্টেন্সটা বলেছে, দিস টু লাইনস অফ রিসার্চ studying the differences between identical twins to pinpoint the influence of environment, and comparing identical twins with fraternal ones to measure the role of inheritance. Then একটা ড্যাশ আছে, তারপর দেখতে পাচ্ছি have been crucial to understanding the interplay of nature and nurture, in determining our personalities, behavior and vulnerability to disease. বুঝা গেল? এই যেখানে কিন্তু একটা মাত্র সেন্টেন্স, যেটা আমি
কেমব্রিজ 11 থেকে এই সেন্টেন্সটা নিয়েছি একটা প্যাসেজ থেকে। এরকম সেন্টেন্স আপনারা বারবার বিভিন্ন এক্সামস গুলোতে পাবেন। নাও এই সেন্টেন্সটাকে যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। একেবারে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এত বড় একটা সেন্টেন্স পড়ার পর আমি যদি আপনাকে বলি যে আপনি 2-3টা ওয়ার্ড বলেন বা 5টা ওয়ার্ড বলেন, সেই 5টা ওয়ার্ড স্টুডেন্টরা বলতে পারে না। দিস ইজ মাই এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো এখন আমি যদি একটা সেন্টেন্স একবার পড়লেন আর আমি বললাম এটা মিনিং বলেন বা মিনিং বলো, এটা কি আপনার দ্বারা সম্ভব? সম্ভব না। সো এটা একটা পদ্ধতিগত ভাবে আগাতে হবে। গতকাল আলোচনা করেছি কিছু জিনিস রিপিট হবে এন্ড কিছু জিনিস নতুন করে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তো আমরা গতকাল বলেছিলাম একটা সেন্টেন্সকে কি করতে হবে বলেন তো? ভেঙে ভেঙে পড়তে হবে। মানে অর্থাৎ এখানে একটা বিশাল একটা সেন্টেন্স, এগুলোকে ভাঙতে হবে, ভেঙে ভেঙে চপ করে করে কি করতে হবে? পড়তে হবে। চপ করে করে পড়লেই কি আমরা মিনিংটা বুঝতে পারবো। যেমন আমি আলাদা করে চপ করি নাই, আমি এখানে চপ করে আপনাদেরকে পড়ে বুঝাচ্ছি। যেমন ধরেন দি টু লাইনস, একটা স্ল্যাশ দিলাম, অব রিসার্চ একটা স্ল্যাশ, স্টাডিং দ্য ডিফারেন্সেস ভাগ করলাম, বিটুইন ভাগ করলাম, আইডেন্টিক্যাল টুইনস ভাগ করলাম, টু পিন পয়েন্ট ভাগ করলাম, দ্য ইনফ্লুয়েন্স ভাগ করলাম, অফ দ্য এনভায়রনমেন্ট ভাগ করলাম, এন্ড কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস ভাগ করলাম, উইথ ফ্রেটার্নাল ওয়ান্স ভাগ করলাম, টু মেজার ভাগ করলাম, দ্য রোল অফ ইনহেরিটেন্স ভাগ করলাম, হ্যাভ বিন ক্রুশাল ভাগ করলাম, টু আন্ডারস্ট্যান্ডিং ভাগ করলাম, দ্য ইন্টারপ্লে ভাগ করলাম, অফ নেচার অ্যান্ড নার্চার ভাগ করলাম, ইন ডিটারমিনিং ভাগ হয়ে গেল, আওয়ার পার্সোনালিটিস, বিহেভিয়ার, ভালনারেবিলিটি ভাগ করলাম, টু ডিজিজ। বুঝে গেল ব্যাপারটা? অর্থাৎ যখন আপনি দ্রুত বাক্যটা দেখবেন, এটা আমি বলেছি না 2 উইকস কি করবেন, প্রতিদিন একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন বড় বড় সেন্টেন্স গুলো নিয়ে। হ্যাঁ, এবং কোত্থেকে প্র্যাকটিস করবেন সেটাও কি আমি আপনাদেরকে সোর্সটা জানিয়ে দিচ্ছি, জানিয়ে দেবো। গতকাল বলেছিলাম কোত্থেকে প্র্যাকটিস করবেন, আজকেও বলে দেবো না, একটা বুঝিয়ে নিই। হ্যাঁ, তাহলে এখানে ব্যাপারটা হয়েছে কি খেয়াল করেন যে আমরা যতগুলো ভাগ করলাম এই ভাগ করে করে পড়তে হবে। এক পুরো সেন্টেন্সের মিনিং আপনি কোনোদিনও বের করতে পারবেন না। আমরা যারা দীর্ঘদিন ধরে ইনফ্যাক্ট পড়াচ্ছি, স্টুডেন্ট তো দূরের কথা, তারাও কিন্তু মানে একটা বাক্য ধপ করে দেখলেই বুঝে যায় ব্যাপারটা তা না। আমরাও কি করি, দ্রুত ভেঙে ভেঙে পড়ি, কারণ আমরা পড়তে পড়তে এটা স্কিলড হয়ে গেছি। ওই যে আমি একটা কথা বলি না যে রিপিটিশন মাদার অফ অল স্কিলস, মানে আমাদের কোনো বিষয়ে স্কিলড হতে গেলে আমাদের সেই বিষয়টা কি করতে হয়, অনেক বেশি করতে হয়। রাইট, আমরা এই ক্লাসগুলো থেকে যে টিপস এন্ড টেকনিকস গুলো শিখি সেগুলো কি করতে হবে, রিপিট করতে হবে, বারবার সেগুলো প্র্যাকটিস করতে হবে। দেন সেই প্র্যাকটিস থেকে অনেক সমস্যা বের হবে, সেগুলো আমার সাথে শেয়ার করবেন। দেখবেন আপনি আস্তে আস্তে অনেক ভালো হয়ে গেছেন। হ্যাঁ, তাড়াহুড়া নেই, দেয়ার ইজ নো ম্যাজিক, লাইক একটা ম্যাজিক দিয়ে দিলাম একেবারে জাদুমন্ত্রের মতো সব হয়ে গেল। হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রটা ম্যাজিক আছে, বাট সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো আসেন এবার আমরা আমাদের শুরু করি মিনিংটা। দিস টু লাইনস, দুইটা লাইন, এই সবকিছুর আমি যেটা বলি যে আমাদের সব জানা দরকার নেই। লাইন মানে রেখা, এই ভাঙা দরকার নেই, লাইন লাইনই। তাহলে দিস টু লাইনস, এই দুইটা লাইন, অব রিসার্চ, কিসের লাইন বলেন তো? গবেষণার। তার মানে গবেষণার এই দুটো লাইন। তাহলে কয়টা লাইন? দুটো লাইন। এরপর ইমিডিয়েটলি আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, একটা ড্যাশ আছে এবং এখানেও একটা ড্যাশ আছে। এখন গতকাল আমি বলেছিলাম, আজকে তো আবার বলবো, বাট আমাকে একটু কমেন্ট করে মাত্র বলেন যে এখানে ড্যাশ মানে কি, মানে বড় বাক্যের মধ্যে যখন ড্যাশ গুলো আসে বা ছোট বাক্য যদি এরকম ড্যাশ পান, সেই ড্যাশ অর্থ কি গতকাল আমি বলেছিলাম। যারা ছিলেন ক্লাসে তারা বলেন, আর যারা ছিলেন না আমি যখন বলবো শুনেন। আমি সময় দেবো মাত্র অনলি 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আমাকে বলতে হবে, কুইকলি বলতে হবে যে আসলে এই ড্যাশ মানে কি, সেন্টেন্সের মধ্যে ড্যাশ থাকলে ড্যাশ দ্বারা কি বোঝায়, কুইকলি বলতে হবে। হ্যাঁ, কুইক 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 এভরিবডি। ওকে, আমাদের 20 সেকেন্ড হয়ে গেছে। এই তো 30 সেকেন্ড, আমি এখনই চেক করব। শেষ বিকেলের অপেক্ষায় স্যার। আচ্ছা, এক্সপ্লেনেশন অফ প্রিভিয়াস ওয়ার্ড, এটা তারপরে দ্য মিনিং অফ বিটুইন ইজ মিনিং। আচ্ছা ঠিক আছে, কৌশিক বুঝতে এক্সপ্লানেশন জাহিদ হোসেন বলেছে
জাহিদ হাসান বলেছে, তারপরে সাইফ আলী বলেছে ডিটেইলস, আচ্ছা ডেফিনিশন অর এক্সপ্লেইন এটা বলেছে চন্দ্র রয়, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত বলেছে ব্যাখ্যা, আচ্ছা ভেরি গুড। সানা রহমান এক্সপ্লানেশন, বুঝে যাচ্ছে সবাই এরা আমার গতকাল ক্লাসে ছিল। হ্যাপি টু সি ইউ আবির, হ্যাপি টু সি ইউ অ্যাজ ওয়েল। ডিটেইলস সাইফ আলী বলেছে আগের লাইনকে এক্সপ্লেন করে ড্যাশের পরে, এটা বলছে আমাদের খায়রুল আলম। আমাদের টপ ফ্যান ডেফিনিশন, তারপরে পরের এক্সপ্লানেশন ইতি বলেছে এটা, আচ্ছা ফাইন ভেরি গুড। মৌসুমী বলেছে এক্সপ্লানেশন, তার মানে আপনারা গতকাল আমার ক্লাসে ছিলেন, তারা অলরেডি কি করেছেন, পেরে গেছেন, রাইট? আচ্ছা তাহলে এবার যারা নতুন ক্লাসে তাদেরকে আমি বলে দিই, হ্যাঁ, যখন একটা বড় সেন্টেন্স না বিভিন্ন সিস্টেমে রাইটাররা বড় করে, এখন সেটা মাথায় রাখবেন যে যখন এরকম কোন একটা ড্যাশ পাবেন তখন মনে করবেন এই ড্যাশ মানে এক্সপ্লানেশন, অর্থাৎ ড্যাশের পরে কি করা হয়, একটা জিনিসকে এক্সপ্লেইন করে, সেটাকে আরো সহজ করে ব্যাখ্যা করে, সোজা কথা সহজ করে ব্যাখ্যা করে কাকে, যেমন বলছে দিস টু লাইনস অফ রিসার্চ, অর্থাৎ এই ড্যাশের পূর্বে যে থাকে তাকে এক্সপ্লেইন করে। তাহলে দিস টু লাইনস অফ রিসার্চ, তাহলে রিসার্চের দুইটা লাইন, তাহলে কয়টা লাইন, দুইটা, তাহলে ডেফিনেটলি এই ড্যাশের পরে দুইটা লাইনকে এক্সপ্লেইন করেছে রাইটার, অর্থাৎ এই টু লাইনস অফ রিসার্চ কি মানে দুইটা লাইন কি কি হয় না, আমাদের প্রশ্ন জাগে না যে আচ্ছা বুঝলাম তো দুইটা লাইন গবেষণার, তার মানে দুইটা জিনিসকে কেন্দ্র করে গবেষণা হবে, সেই দুইটা জিনিস কি, সেই দুইটা জিনিসের এক্সপ্লানেশন করেছে। দেখেন তো প্রথমটা বলেছে স্টাডিং দ্য ডিফারেন্সেস, স্টাডি মানে কি গবেষণা করা, দ্য ডিফারেন্সেস পার্থক্য সমূহ, বিটুইন মানে কয়টা জিনিসের মধ্যে হয়, দুইটা জিনিসের মধ্যে, স্টাডিং দ্য ডিফারেন্সেস বিটুইন আইডেন্টিক্যাল টুইনস। আইডেন্টিক্যাল টুইনস মানে কি, টুইন মানে কি, টুইন মানে হচ্ছে আমরা জানি কি, এটা সবাই জানি, এজন্য আমি জিজ্ঞেস করলাম না, টুইন মানে হচ্ছে যমজ, রাইট? আইডেন্টিক্যাল টুইনস মানে হচ্ছে আইডেন্টিক্যাল মানে কি, লাইক আইডেন্টিফাই করা যায়, এটা এটা একই। দেখুন আমি যদি দুইটা হাত আপনার সামনে রাখি তাহলে আপনি বলবেন না এটা দুইটা হাতে কি আইডেন্টিক্যাল, মানে মনে হচ্ছে এই হাত আর এই হাত একই রকম, একই কালার, একই রকম দেখতে। সো আমার এই 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 হ্যান্ডস আর এই হ্যান্ডস, এই দুইটার যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, অর্থাৎ সোজা কথা যমজ। তাহলে কি হলো, যে গবেষণা করবে বিটুইন, বিটুইন মানে দুইটা জিনিসের মধ্যে, হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, আইডেন্টিক্যাল টুইনস নিয়ে গবেষণা করবে। এখন প্রশ্ন হলো এই যে খেয়াল করেন যে সরাসরি আমরা জানি কি বিটুইন, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন হিম অ্যান্ড হার, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নর্মাল আমরা যে সেন্টেন্স গুলো পড়ি বা বলি সেগুলো বিটুইন এর পরে কি হিম হার এই টাইপের একদম ডাইরেক্ট নিয়ে আসি। আর এই ধরনের রাইটিং এর মধ্যে যেটা করে সেটা হচ্ছে, ধরেন আমি বললাম যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন হিম হু ইজ মাই ব্রাদার অ্যান্ড হার হু ইজ মাই সিস্টার। খেয়াল করছেন ব্যাপারটা? তার মানে তারা কি করে, এই যে টুইনের পরে যে হিম আনলো, হিমটাকে এক্সপ্লেইন করে, আবার এন্ড এর পরে যাকে আনবে তাকেও এক্সপ্লেইন করে, এভাবেই করে কি করে বড় করে। যেমন এখানে কি করছে খেয়াল করেন, বিটুইন আইডেন্টিক্যাল টুইনস, এই আইডেন্টিক্যাল বিটুইন পরে এন্ড না এনে তারা কি করেছে বিটুইন আইডেন্টিক্যাল টুইনস, এবার এটাকে টুইনসটাকে ব্যাখ্যা করেছে আইডেন্টিক্যাল টুইনস টু পিন পয়েন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট। খেয়াল করেন কি বলেছে এখানে, স্টাডিং দ্য ডিফারেন্সেস বিটুইন আইডেন্টিক্যাল টুইনস বা যমজদের পার্থক্য তারা কি করতে চায়, বের করতে চায়, পার্থক্য নিয়ে গবেষণা করছে, কেন, টু পিন পয়েন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট। এখন খেয়াল করেন পিন পয়েন্ট শব্দটার অর্থ কি আপনাদের জানা আছে কিনা, গতকাল শিখিয়েছিলাম দমকল হুতাশন টেকনিক, মানে কি, যেটা হচ্ছে পরিচিত ওয়ার্ড দিয়ে অপরিচিত ওয়ার্ডের ফেলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সবই তো দমকল মানে কি সব পরিচিত ওয়ার্ড, স্টাডিং দ্য ডিফারেন্সেস বিটুইন আইডেন্টিক্যাল টুইনস টু পিন পয়েন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট, পরিবেশের প্রভাবটাকে পিন পয়েন্ট করতে, অর্থাৎ আইডেন্টিক্যাল টুইনসদের ক্ষেত্রে পরিবেশের যে প্রভাব সেটাকে তারা পিন পয়েন্ট করতে চায়। এটা খুব চমৎকার একটা ওয়ার্ড, আপনারা কথায় বলতে পারেন, লিখতে পারেন। আমাকে বলেন তো এই টেক্সটে আসলে দমকল হুতাশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে পিন পয়েন্ট শব্দের অর্থটা কি দাঁড়ায়, এটা একটু আমাকে দ্রুত কমেন্ট করেন। অনলি আমি 20 সেকেন্ড দেবো, বিকজ আমি পুরো ব্যাপারটা বোঝাবো। হ্যাঁ, কুইক।
টু মাচ লেট, রোকসানা জামান। সমস্যা নেই, আমরা আজকে দুইটা সেন্টেন্স শিখবো, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তৌহিদুর রহমান দুর্জয়। আচ্ছা, আলাদা করা কাজ, তারপরে অভিন্ন, টু মাচ, আচ্ছা স্থির বলেছে জাহিদ। আচ্ছা, আমি আর কয়েকটা দেখবো। আচ্ছা, স্থির, কন্ট্রোল বলেছে খালেদ। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এরপরে যে সেন্টেন্সটা আনবো ওই মানে এটা ব্যাখ্যা করার পর আমরা দুইটা সেন্টেন্স করব, পরেরটা কিন্তু একটা অসাধারণ সেন্টেন্স, মানে পাগল হয়ে যাবেন। মানে কিন্তু এমন টেকনিক দিয়ে বুঝাবো যে আপনার মানে কাছে মনে হবে যে ইটস দ্য সিম্পলেস্ট সেন্টেন্স এভার, রাইট? বাট এটা আগে আমরা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, আপনারা অনেকে কমেন্ট করেছেন এটার অর্থ কি, আমি আপনাদেরকে এবার বলে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করেন। পিন পয়েন্ট মানে কি এটা আমার ওভাবে জানা দরকার নেই, কনটেক্সট অনুযায়ী মিনিংটা। স্টাডিং দ্য ডিফারেন্সেস বিটুইন আইডেন্টিক্যাল টুইন বা যমজদের মধ্যে কি করতেছে তারা, গবেষণা করছে। কেন? টু পিন পয়েন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট, পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাবটাকে আমরা বলতে পারি কি করতে, পিন পয়েন্ট করতে, তার মানে বলতে পারি বের করতে। বা পিন পয়েন্ট মানে কি, ধরেন এই যে একটা পিন পয়েন্ট দিলাম, তার মানে পিন পয়েন্ট মানে কি, যেখানে পিন পয়েন্ট করা দরকার সেখানে। এটা রিয়েল অর্থ হচ্ছে একদম সুনিপুণ ভাবে বের করে আনা, ঠিক আছে, প্রেসাইজলি বের করে আনা। বাট এইসব দরকার নেই, কনটেক্সট আমাদেরকে বলতেছে টু পিন পয়েন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ টুইন্সদের উপরে, যমজদের উপরে পরিবেশের কি প্রভাব আছে সেটা কি করতে, পিন পয়েন্ট করতে বা বের করতে। এই যে বের করা, এটাই হচ্ছে কি এই কনটেক্সটের মিনিং। সো পিন পয়েন্টের মিনিং আগে থেকে জানার আপনার কোনো দরকার নেই। এই গেল একটা। এইবার বলেন, দেখেন অ্যান্ড বলছে, এখন অ্যান্ড এর সাথে কার রিলেশন, এই যে বিটুইন অ্যান্ড। আমার সাথে বলতে পারেন বিটুইন আইডেন্টিক্যাল টুইনস অ্যান্ড। ওকে, অ্যান্ড কি, অ্যান্ড কম্পেয়ারিং আইডেন্টিটি। একটা হচ্ছে কি স্টাডিং ডিফারেন্সেস, তারা কি করছে বলেন তো, পার্থক্যগুলোকে স্টাডি করছে। অ্যান্ড কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস, আরেকটা কাজ করছে। কম্পেয়ার মানে কম্পেয়ার করা, তুলনা করা। হ্যাঁ, তুলনা করছে এই যমজদেরকে উইথ ফ্রেটার্নাল ওয়ান্স। ফ্রেটার্নাল মানে কি আমরা জানি সবাই, ফ্রেটার্নাল মানেও কি, এমনি ফ্রেটার্নিটি। আর এই শব্দটা মূলত ফ্রেটার্নাল মানে বলতে ওই যে ফ্রেটার্নাল মানে যেটা ওই যে একই ফার্টিলাইজ এগ থেকে যখন দুটো বাচ্চা বের হয়, ওই এক কথায় যমজ কি আমরা বলি। হ্যাঁ, তাহলে ফ্রেটার্নাল ওয়ান্স। এখন আমার কাছে আপনাদের একটা বড় কোয়েশ্চেন, হ্যাঁ, এই জাতীয় ওয়ার্ড প্রায় থাকে ওয়ান সেন্টেন্সের মধ্যে। এখানে বোঝার জন্য হচ্ছে যে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস উইথ ফ্রেটার্নাল ওয়ান্স। ফ্রেটার্নাল ওয়ান্স, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এই ফ্রেটার্নাল ওয়ান্স, এই ওয়ান্স দ্বারা কাকে বোঝাচ্ছে, আসলে ওয়ান্স দ্বারা কাকে ইন্ডিকেট করছে, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আপনার জন্য আমার একটা 20 সেকেন্ডের কোয়েশ্চেন, যেখানে বলেছে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস উইথ ফ্রেটার্নাল। আমার প্রশ্ন হচ্ছে এখানে ওয়ান্স দ্বারা কাকে বোঝানো হচ্ছে, এবং আমি একটা চমৎকার আপনাকে 30 সেকেন্ডের ব্যাখ্যা দিয়ে দেবার, জীবনও ভুলবেন না এটা। হ্যাঁ, কুইকলি বলতে হবে সবার, কুইক এভরিবডি প্লিজ। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা রিডিং বুঝেন না, এবং রিডিং আসলে যখন আমি জীবনে প্রথম শুরু করছি তখন আমিও বুঝতাম না। হ্যাঁ, শুধু মনে হচ্ছে সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি এই ধরনের সেন্টেন্স দেখলে। বাট এখন এই সেন্টেন্সের অ্যানাটমিটা আমি বুঝি যে আসলে কার সাথে কোনটা কানেক্টেড। ফলে আমার কাছে মিনিং বের করা খুব সহজ, পানির মতো সোজা, জাস্ট আ ওয়াক ইন দ্য পার্ক। সো ওই জিনিসটাকেই আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। দেখি তো তাহলে ওয়ান্স দ্বারা কাকে বোঝাচ্ছে, আপনারা কি বলতে চাচ্ছেন? কে? টুইন্স কে? টুইন্স কে বোঝানো হচ্ছে মাহমুদ, তারপর হচ্ছে রিতা টুইন্স, তারপর কৈশিক টুইন্স, তারপর হচ্ছে সানার টুইন্স। ওকে, তারপর সাদিয়া টুইন্স। আচ্ছা, ঘটনাটা হইলো যে ব্যাপারটা পানির মতো সহজ। আসলে যখন বলছে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইন্স উইথ ফ্রেটার্নাল টুইন্স, তাহলে আসলে ফ্রেটার্নাল আইডেন্টিক্যাল টুইন্স উইথ ফ্রেটার্নাল ওয়ান্স, তাহলে ওয়ান্স দ্বারা আসলে টুইন্স কি বোঝাচ্ছে, ঠিক আছে। বাট এটা আমরা সবসময় বুঝি না, ব্যবহারটা কখনোই আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, একদম মনোযোগ দেন, এটা বাইরে আলোচনা। কখন আমরা ওয়ান ইউজ করি, একই শব্দের জন্য ডাবল রিপিট আমরা না করি তখন। যেমন ধরেন, আই লাভ টু ওয়াচ ইংলিশ মুভি বাট আই ডোন্ট লাইক টু ওয়াচ হিন্দি মুভি। I like to watch English movie, but I don't like to watch Hindi movie. এই যে দেখেন, এবার আমি এভাবে বলতে পারি, I like to watch English movie, but I don't like to watch Hindi one. Once না one, কারণ ওখানে আমি কি বলেছিলাম, ইংলিশ মুভি সিঙ্গুলার। তাহলে মুভিকে কি করলাম আমরা ওয়ান দ্বারা রিপ্লেস করে দিলাম, তাহলে যখন সিঙ্গুলার হবে তখন আমরা কি করবো, ওয়ান দ্বারা রিপ্লেস করবো। এবার সেকেন্ড এক্সাম্পল শুনেন,
I like to watch English movies, but I don't like to watch Hindi movies. I like to watch English movies, but I don't like to watch Hindi ones. বুঝে গেল ব্যাপারটা? সো আপনি যখন লিখতে যাবেন, বলতে যাবেন, তখন একই ওয়ার্ড রিপিট না করে সিঙ্গুলারের জায়গায় ওয়ান, আর যেটা প্লুরালের জায়গায় আমরা কি করব, ওয়ান্স দিয়ে দেব। ওই কাজটাই করেছে। বারবার ওরা টুইন্স না ইউজ করে তারা কি করেছে, ওয়ান্সটাকে ইউজ করেছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো, যে আমি যে চমৎকার একটা এক্সপ্লেনেশন দিলাম যে ওয়ান এবং ওয়ান্স এর ব্যবহার আপনারা পারবেন কিনা, শুধু 10 সেকেন্ডে বলেন ইয়েস 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 ইয়েস, এন্ড দেন আমরা কি করছি, পরের অংশটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো যারা জয়েনরত আছেন এই মুহূর্তে আমার সাথে, জয়েনরত, হ্যাঁ, মিক্সড সুন্দর বাংলিশ বলেছি, তো তারা থাকেন, দেখবেন যে আপনাদের সবার উপকার হবে। হ্যাঁ, তো কি হলো খেয়াল করেন, যে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস উইথ ফ্রেটার্নাল ওয়ান্স মানে হচ্ছে কি, এক যমজের সাথে আর এক যমজের কি হচ্ছে, কম্পেয়ার হচ্ছে। ধরেন দুইজন যমজ, এই দুইজনের যমজের সাথে কি হচ্ছে, কম্পেয়ার হচ্ছে। তাহলেই দেখেন দিস টু লাইনস অফ রিসার্চ, দুইটা লাইন ছিল কিন্তু দুইটা জিনিস নিয়ে গবেষণা হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে স্টাডিং দ্য ডিফারেন্সেস, এটা একটা লাইন, একটা হচ্ছে কি কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস, এটাই হচ্ছে কি আরেকটা লাইন। যমজদেরকে কি করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। ধরেন দুই ভাই যমজ, দুই ভাই বোন যমজ, এদের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। প্রশ্ন হলো, এখানে যেমন তারা স্টাডি করছে তারও একটা কারণ ছিল, আবার তারা যে কম্পেয়ার করতেছে এক যমজের সাথে আরেক যমজ, তারও একটা কারণ আছে। সেটা কি, টু মেজার। তারা কি করতে চায়, পরিমাপ করতে চায়। কি বলেন তো, দ্য রোল, রোল মানে ভূমিকা, কিসের ভূমিকা, অফ ইনহেরিটেন্স। তারা ইনহেরিটেন্সের ভূমিকাটা কি করতে চায়, পরিমাপ করতে চায়। এইবার আমার সবচেয়ে বড় কোয়েশ্চেন আপনাদের কাছে, এটার জন্য আমি দিলাম হচ্ছে 25 সেকেন্ড, যে এইখানে ইনহেরিটেন্স বলতে কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমরা তো সবাই জানি ইনহেরিটেন্স মানে কি। এখানে ইনহেরিটেন্স মানে কি, আমাকে দ্রুত 25 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানান। ঠিক আছে, কুইক। এটাই হচ্ছে লার্নিং। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে আর ইন্টারঅ্যাক্ট করতে হবে। চাইলে তো ক্লাসগুলো আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি, হ্যাঁ, বাট তাতে কোনো লাভ হবে না আসলে। হ্যাঁ, সো ক্লাস ক্লাসের মতোই নিতে হয়, বিকজ দিস ইজ লাইভ ক্লাস, এবং আমরা ওইভাবে চেষ্টা করব যে আমরা একেবারে লাইভের মতো করে আছি। সো গাইস, আমি একটু দেখি, আর আপনারা অনেকেই আমার সাথে আছেন, কাইন্ডলি একটু শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই যদি একটা একটা করে শেয়ার করেন তাহলে 300-400 শেয়ার হয়ে যায়, তখন হাজার হাজার স্টুডেন্টরা দেখতে পারে সেটা। আচ্ছা, ইয়েস, গ্রেট টেকনিক বলেছে চন্দ্র রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। সহজাত, এটা বলছে নিশান। তারপরে হ্যাবিটস বলেছে জোহান। বিহেভিয়ার বলেছে পলি নাহিদ। তারপরে প্যারেন্টস বলেছে ভুইয়া, মুহাইমিন ভুইয়া। বাই বর্ন গেট, এটা বলেছে আয়শা। তারপরে জিনিয়া বলেছে বিহেভিয়ার। হেরিটেজ বলেছে মাহিবুল্লাহ। চলমনি মানে কি, চলমনি কি, এটা তো বুঝি নাই। আচ্ছা, বিহেভিয়ার আমাকে কোয়েশ্চেন করেছে তোরশা। তারপরে উত্তরাধিকার, আচ্ছা, বিহেভিয়ার চলমান। তারপরে হচ্ছে কি পারি না ভাই, এটা হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত। উত্তরাধিকার, আচ্ছা ঠিক আছে। লোক, নর্মালি যেমন আমরা আমাদের আব্বা আম্মার যে সম্পদ আছে সেটা থেকে কি পাই, আমরা ইনহেরিটেন্স পাই, বা আমাদের যারা সন্তান আছে বা হবে তারা কি আমাদের সম্পদের ইনহেরিটেন্স পাবে, উত্তরাধিকার। বাট এখানে সেই উত্তরাধিকার বোঝানো হচ্ছে না, সম্পদের উত্তরাধিকার না, এটা হচ্ছে কম্পেয়ারিং আইডেন্টিক্যাল টুইনস। দুইজন জন্ম নিছে, তাদের মধ্যে তাদের দুজনকে কম্পেয়ার করে দেখতেছে, টু মেজার দ্য রোল অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের ভূমিকাটা, ইনহেরিটেন্স মানে হচ্ছে তারা জন্মের সময় বাবা এবং মায়ের যে ডিএনএটা বা জিন যেটা আছে সেটা তারা কতটা পেয়েছে, বুঝা গেল? অর্থাৎ বাবা মায়ের ক্রোমোজোম থেকে তো আমাদের জন্ম, তাহলে ওই জিনটা কতটুকু পেয়েছে, এখানে আসলে ইনহেরিটেন্স বলতে ওই জিন বা হেরিডিটিটাকে কি করা হচ্ছে, বোঝানো হচ্ছে। মনে থাকবে তাহলে? তাহলে খেয়াল করেন বাক্যটা কিন্তু এখন মানে দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। একটা হচ্ছে টু লাইনস অফ রিসার্চ, আমরা বুঝে গেছি। একটা হচ্ছে কি স্টাডিং ডিফারেন্সেস, কেন, পরিবেশের উপরে টুইনদের প্রভাবটাকে। একটা হচ্ছে পরিবেশের উপর প্রভাব, ধরেন আমরা যে পরিবেশে বড় হই এই পরিবেশের কি আমাদের ব্যক্তিত্বে একটা প্রভাব থাকে। আরেকটা হচ্ছে যে তাদের কম্পেয়ার করতেছে এক ভাইয়ের সাথে আরেক ভাই, এক বোনের সাথে আরেক বোন, যারা জয়েন্ট টুইনস হয়েছে, যে বাবা মার কাছ থেকে কে কতটুকু মানে ইনহেরিটেন্স বা কি জিন্স পেলো, বা বাবা মার বৈশিষ্ট্যগুলো কি কি তারা পেলো, বুঝা গেল? এই হচ্ছে কি দুইটা লাইনের গবেষণা হয়ে গেল আমাদের। এইবার প্রশ্ন হলো, দেখেন তারপরে বলেছে হ্যাভ বিন, and now everybody knows that
have been is a verb, and if there is a verb, there must be a subject. Now my big question, according to the technique taught yesterday, আপনাদের সবার কাছে কোয়েশ্চেন, এই হ্যাভ বিন এর সাবজেক্ট কোনটা? আমাকে দ্রুত, অনলি 20 সেকেন্ডের মধ্যে কুইকলি বলতে হবে হ্যাভ বিন এর সাবজেক্ট কোনটা। তাড়াতাড়ি, কুইক, দ্রুত এভরিবডি। ওকে, তাহলে কার কি অবস্থা দেখি। আচ্ছা, লাইন অফ রিসার্চ, দিস টু লাইনস, রয় বলেছে, তারপর মেহেদি হাসান, দিস টু লাইনস অফ রিসার্চ, ন্যাচারাল বলেছে সাদিয়া, তারপর হচ্ছে ফজলে রাব্বি বলেছে দিস টু লাইনস অফ রিসার্চ, কিশোর দেয়ার টু লাইনস, আচ্ছা টু লাইনস চারিত্রিক বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, এটা বলছে ইতি। রিসার্চ বলেছে জোহান, তারপরে লাইনস অফ রিসার্চ, তারপর হচ্ছে দিস টু লাইনস, স্টাডিং। অনেক কমেন্ট করছেন, আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। লোক, গতকাল আপনাদেরকে টেকনিক বলেছিলাম, আপনারা এই টেকনিকটা অনেকে অ্যাপ্লাই করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বলেছিলাম না, বড় বাক্যের সাবজেক্ট থাকে এক জায়গায় আর ভার্ব থাকে অনেক দূরে। দেখেন ভার্ব কোথায়, হ্যাভ বিন। গতকাল বলেছিলাম যখন আপনি একটা ড্যাশ পাবেন, দুইটা ড্যাশ, কয়টা ড্যাশ? দুইটা ড্যাশ। দুই ড্যাশের মধ্যে যা থাকে সেটা মূলত এক্সপ্লানেশন, কার? এই ড্যাশের আগে, অর্থাৎ টু লাইনস অফ রিসার্চকে এক্সপ্লেইন করছে। তা যেহেতু এক্সপ্লেইন থাকে, আপনার দুইটা ড্যাশটাকে কি করবেন? বাদ দিয়ে দেবেন। দুইটা ড্যাশের মাঝের সব ইনফরমেশন বাদ, যা থাকবে ওটাই হচ্ছে কি আমাদের মূল বাক্য। তাহলে মূল বাক্যটা হচ্ছে কি, দিস টু লাইনস অফ রিসার্চ হ্যাভ বিন। বুঝা গেল ব্যাপারটা? এখন রিসার্চ সাবজেক্ট না, আপনাদেরকে টেকনিক শিখিয়েছিলাম, আমি যাকে সাবজেক্ট মনে করি তার পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমার মনে করা অংশ সাবজেক্ট হবে না, রিসার্চ না। দিস টু লাইনস হ্যাভ বিন, দেখেন আবার হ্যাভ আছে, হ্যাভ কখন হয়? প্লুরালের ক্ষেত্রে হয়, রিসার্চ তো সিঙ্গুলার, তাহলে কি হবে? দিস টু লাইনস হ্যাভ বিন। আমরা এভাবে বলতে পারি, গবেষণার এই দুইটা লাইন হ্যাভ বিন ক্রুশাল মানে কি? গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ হয়েছে টু আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষেত্রে। কি বোঝার ক্ষেত্রে? দ্য ইন্টারপ্লে অফ নেচার অ্যান্ড নার্চার। খেয়াল করেন, খুব কমন দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে নেচার অ্যান্ড নার্চার। আচ্ছা, নেচার অ্যান্ড নার্চারটা আমি আপনাদেরকে বলে দিই, দুইটা ওয়ার্ড কিন্তু আপনাদের খুব পরিচিত, নেচার অ্যান্ড নার্চার। ব্যাখ্যাটা বলে দেওয়ার, জীবনে এটা করবেন না। নেচার মানে হলো, মনে রাখবেন যে আমরা যখন বলবো নেচার অ্যান্ড নার্চার, তখন আমরা দুটো জিনিসকে মূলত আমরা ইন্ডিকেট করি। নেচার মানে হচ্ছে আমার জন্ম, আমার যেই উত্তরাধিকার বা যে ক্রোমোজোম নিয়ে, আমার বাবা মায়ের ক্রোমোজোম নিয়ে আমি জন্ম নিয়েছি, এটাকে বলা হয় নেচার, অর্থাৎ নেচার থেকে আমি যেটা পেয়েছি। আর নার্চার মানে হলো, আমি যখন 4-5 বছর স্কুলে যাওয়া শুরু করলাম, তারপরে স্কুল শেষ করলাম, কলেজে গেলাম, তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে গেলাম, জব ফিল্ডে গেলাম, এইগুলোকে বলা হয় নার্চার। বুঝে গেল ব্যাপারটা? তাহলে মানুষের ব্যক্তিত্ব দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে নেচার থেকে, বাবা মার স্বভাব থেকে কিছু আসে, আর একটা হচ্ছে আসে থেকে পুরো পরিবেশ থেকে। তাহলে নেচার হচ্ছে আপনার জন্ম, নার্চার হচ্ছে আপনার পরিবেশ। মনে থাকবে, এটা সবসময় বুঝিয়ে দিলাম জিনিসটা। এখন প্রশ্নটা তাহলে কি? টু আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে, দ্য ইন্টারপ্লে অফ নেচার অ্যান্ড নার্চার, তার মানে হচ্ছে কি, ওই যে বাবা মার জন্মগত বৈশিষ্ট্য থেকে কি হলো আর এই পরিবেশ থেকে কি হলো, এই জিনিসটাকে কি করে, এই দুইটা জিনিসের ইন্টারপ্লেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। এখন প্রশ্ন হলো, তাহলে ইন্টারপ্লে, নেচার এবং নার্চার, জন্ম এবং পরিবেশ, এই দুইটার ইন্টারপ্লে তারা বুঝতে চায়। এখন আমার প্রশ্ন হলো, তাহলে ইন্টারপ্লে মানে কি আসলে বলুন তো? আপনারা আমাকে জাস্ট 10 সেকেন্ডে বলেন তো দুই একজন, যে এখানে ইন্টারপ্লে দ্বারা আসলে মানে, এমনি তো প্লে মানে খেলা, আর ইন্টার প্লে মানে হচ্ছে আন্ত খেলা। যে ইন্টার ডিবেট মানে কি? ইন্টার কলেজ ডিবেট, আন্ত মানে কলেজের মধ্যে যে ডিবেট গুলো ছিল, কলেজের এক ডিপার্টমেন্টের সাথে মানে বা এক কলেজ থেকে আরেক কলেজের সাথে, ইন্টার কলেজ। হ্যাঁ, সো ইন্টার প্লে মানে কি আসলে? হ্যাঁ, সো আমাকে একটু বলেন তো, একটু কাইন্ডলি, কুইক। পরের সেন্টেন্সটা কিন্তু অনেক মজার, হ্যাঁ, অনেক বেশি মজা পাবেন, এটা একটু শেষ করি। গ্রেট টেকনিক স্যার, এমডি রবিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার একটু, তারপর হচ্ছে ফাংশন, গুড। পারস্পরিক ক্রিয়া, এটা বলেছে কে? জাহিদ।
তারপরে ফাংশন বলেছে ইসলাম, প্রভাব বলেছে মেহেদি হাসান, তারপরে পারস্পরিক ক্রিয়া এটা বলেছে গ্যাপ পারস্পরিক ক্রিয়া, আচ্ছা রেসিপ্রোসিটি এটা বলেছে হাবিবা লাইজু, আচ্ছা ডিফারেন্স, আচ্ছা ফাইন আয়শা বলছে রুল। ভেরি গুড। আসলে যে দমকল হতাশার টেকনিক আছে না, আপনি অ্যাপ্লাই করেন না, এমনি বোঝা যাবে। তাহলে এদের মূল কথা কি, দিস টু লাইনস অফ রিসার্চ হ্যাভ বিন ক্রুশাল। এই দুইটা জিনিস, এই যে স্টাডিং করা আর কম্পেয়ার করা, এই দুইটা জিনিস হয়েছে কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারপ্লে অফ নেচার এন্ড নার্চার। তার মানে কি, আমরা জন্মগতভাবে কি পেলাম আর পরিবেশ থেকে কি পেলাম, এই দুইটার ইন্টারপ্লে, মানে আমরা এভাবে বলতে পারি এই দুইটার মধ্যে যে সমন্বয়গুলো হয় বা এক্সচেঞ্জ বলতে পারি, আমরা কি বলতে পারি, এক্সচেঞ্জ বা রেসিপ্রোকেশন। যেটা সোজা কথা হলো যে নেচার এবং নার্চারের যে ব্যালেন্সটা, বা এটাকে আমরা বলতে পারি নেচার এবং নার্চারের যেই পারস্পরিক যেই কি ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো হয়, হ্যাঁ, এগুলো যদি আমরা কঠিন ভাবে বলি, আর সহজ ভাবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারপ্লে অফ নেচার এন্ড নার্চার, নেচার এবং নার্চারের যেই সমন্বয়টা সুন্দর হয়, সমন্বয়টা বুঝতে। এখন প্রশ্ন হলো সমন্বয় কেন বুঝতে হবে? ইন ডিটারমিনিং মানে কি, নির্ধারণ করা, আর ইন নির্ধারণ করার ক্ষেত্রে মনে থাকবে ইন এর পরে ভার্ব প্লাস আইএনজি অর্থটা হয় ক্ষেত্রে। তাহলে নির্ধারণ করার ক্ষেত্রে আওয়ার পার্সোনালিটিস, আমাদের ব্যক্তিত্বগুলো, বিহেভিয়ার, আমাদের আচরণ, এন্ড ভালনারেবিলিটি টু ডিজিজ। ভালনারেবিলিটি টু ডিজিজ মানে কি, যে রোগ দ্বারা আক্রান্ত হওয়ার যে প্রবণতা, এটা কি বলা হয়, ভালনারেবিলিটি টু ডিজিজ। তাহলে ভালনারেবল বলি না আমরা, ভালনারেবল, হি ইজ ভেরি ভালনারেবল টু ডিজিজ। তো ভালনারেবল মানে হচ্ছে আক্রান্ত হওয়ার প্রবণতা যেটা, হ্যাঁ। তাহলে এই পুরো বাক্যের সোজা অর্থ হচ্ছে, আমি আপনাদেরকে যদি বলে দিই যে দুইটা বিষয় নিয়ে গবেষণা হয়েছে। গবেষণার বিষয়বস্তু কারা? টুইন্স, যমজ। এই টুইনদের নিয়ে দুইটা গবেষণা হয়েছে। একটা হচ্ছে তারা স্টাডি করতে চাইছে যে আসলে পরিবেশের উপর প্রভাবটা কেমন, এটা নিয়ে তারা গবেষণা করছে। আর দুই যমজের মধ্যে কি করছে, তারা কম্পেয়ার করছে। এই কম্পেয়ার করে তারা বুঝতে চেয়েছে যে আসলে বাবা মা বা ইনহেরিটেন্স থেকে তাদের মধ্যে কোন ধরনের স্বভাব চলে আসে। এখন এই যে দুইটা গবেষণা, এটাই বলছে দিস টু লাইনস অফ রিসার্চ হ্যাভ বিন ক্রুশাল। এই দুইটা জিনিস কি হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আন্ডারস্ট্যান্ড করতে, বোঝার ক্ষেত্রে, মানে কি নেচার এবং নার্চারের সমন্বয়টা বোঝার ক্ষেত্রে। কেন? কারণটা হচ্ছে আমরা এই দুইটার যদি সমন্বয়টা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই টুইন্সদের পার্সোনালিটিস কেমন, তাদের বিহেভিয়ার কেমন, এবং তারা কতটা রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। বাবার মায়ের একটা রোগ আছে, সেটা কি ওই সন্তানের মধ্যে ট্রান্সমিশন হতে পারে। আমরা রোগ আছে যেগুলো কি একজন থেকে আরেকজনের একদম কি জেনেটিক্যালি আসে। ফর এক্সাম্পল ডায়াবেটিস, ফ্যামিলির বাবা মার থাকলে তাহলে সন্তানদের কি সেই ডায়াবেটিস হওয়ার প্রবণতা বা ভালনারেবিলিটি অনেকটা বেশি থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে এই যে একটা সেন্টেন্স আসলে যারা খুব দ্রুত বুঝতে পারে, আমি তো অনেক আস্তে আস্তে বুঝালাম, বাট এই আস্তে আস্তে বুঝালো ব্যাপারটা আপনার জন্য একটা স্কিল হলো। আর এই স্কিল গুলো কি আপনি যখন করতে যাবেন তখন কাজে লাগবে, এবং আপনি বারবার প্র্যাকটিস করলে দেখবেন আপনি খুব দ্রুত পড়ার সাথে সাথে কি করতে পারবেন, আপনি জানবেন যে ও আচ্ছা এখানে দুটো ড্যাশ, আমি দুটো ড্যাশের মধ্যে দুটো লাইন, দুটো রিসার্চ কি করছে, গবেষণার দুইটার লাইনকে কি করছে তারা বলেছে, আচ্ছা বুঝলাম এটা। তারপরে কি, আচ্ছা দি টু লাইনস হ্যাভ বিন crucial to understanding, আচ্ছা interplay of nature and nurture, determining personality, behavior and vulnerability to disease। ও আচ্ছা, এই তো খুব মুহূর্তের মধ্যে বুঝে গেল ব্যাপারটা। সো আমরা অলরেডি একটা সেন্টেন্স শুরু করে ফেললাম গাইস। আমরা এখন 30 সেকেন্ডের একটা করি, আপনাদের কাছ থেকে জানি, এন্ড দেন আমরা কি করব, ওকে চলুন তাহলে পরের সেন্টেন্সে যাচ্ছি। বড় বাক্য যখন আপনি বোঝা শুরু করবেন, আপনি একটা তৃপ্তি পাবেন, তখন আপনার কিন্তু একটা এটা অ্যালকোহলিজম তৈরি হবে, নেশা তৈরি হবে আপনার মধ্যে, হ্যাঁ, যে আচ্ছা বড় বাক্য তাহলে বেশি বেশি পড়া শুরু করি, রাইট। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্কের মধ্যে একটা এরর হচ্ছে। আচ্ছা, গ্রেট টেকনিক মোহিনী মিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। নেটওয়ার্ক এরর, একটু নেটওয়ার্ক এররস হচ্ছে ইজ বিকজ আবহাওয়াটা একটু একটু অন্যরকম কয়েকদিন ধরে, ফলে এটা একটু হয়, বাট বন্ধ হয়ে যাচ্ছে না, আমি খেয়াল করছি।
আবার এখানে যেটা হয়েছে যে আমার যে গ্রামীণের নেটওয়ার্ক সেটার মধ্যে সমস্যা আছে, সো ওখানে যে 4G দিয়ে এটাও প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন কি করি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট, এন্ড দেন আমরা আরেকটা সেন্টেন্স আজকের মতো যেটা হচ্ছে ই করি। এই খেয়াল করছেন যে আমি কিন্তু এটাকে করতে পারি নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা নিজেরা দেখেন, এবং এটা খুব দ্রুত হয়ে যাবে। সবাই যারা সাথে ছিলেন সাথে থাকেন, এবং কাইন্ডলি একটু সবাইকে শেয়ার দিয়ে মেনশন দিয়ে সবাইকে আনেন, কারণ যেহেতু নতুন বাক্য শুরু করছি আমরা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনারা একটা সেকেন্ড বাক্যটা একটু দেখেন। ওকে, তাহলে সেন্টেন্স তো আমাদের স্টার্ট। ওকে, তো এই সেন্টেন্সটা আমরা এখন কিভাবে আসলে মিনিংটা বের করে ফেলতে পারি খেয়াল করেন। ওকে, সো নাও লুক, এটা একটা বিশাল আকৃতির সেন্টেন্স। এটা কেমব্রিজ 8 থেকে নিয়েছি, এবং এটা আমার খুব পছন্দের একটা সেন্টেন্স ব্যক্তিগত। আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি যে আসলে এই সেন্টেন্সটা কিভাবে আপনি এটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসবেন। সবাই, এভরিবডি প্লিজ নাও কনসেন্ট্রেট। নতুন বাক্য শেয়ার করেন, শুরু করে দিলাম। আপনারা ভয় পায়েন না, আপনারা দেখেন আর না দেখেন আমার কথা শুনেন তাহলেই হবে। হ্যাঁ, যেহেতু এত বড় সেন্টেন্স আমি বড় করতে পারিনি, এটা একটা সেন্টেন্স। In the mythology of giftedness, it is popularly believed that if people are talented in one area, they must be defective in another, comma, that আপনারা শুধু দেখবেন যেখানে কয়টা দ্যাট আছে, দ্যাট গুলো একটু গুনবেন। হ্যাঁ, আমি কয়বার দ্যাট বলি, আরেকবার বলি। ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট if people are talented in one area, they must be defective in another. That, দ্বিতীয় দ্যাটটা মাথায় রাখেন। Intellectuals are impractical. That prodigies burn too brightly too soon and burn out. That gifted people are eccentric. That they are physical weaklings. That there's a thin line between genius and madness. That তারপর হচ্ছে কি genius runs in families. That তারপর হচ্ছে কি the gifted are so clever they don't need a special help. That gifted is the same as having high IQ. That তারপরে হচ্ছে some races are more intelligent or musical or mathematical than others. That genius goes unrecognized and unrewarded. That adversity makes man wise, or that people with gifts have a responsibility to use them. একটা মাত্র সেন্টেন্স, বাট কতগুলা দ্যাট আছে এই সেন্টেন্সের মধ্যে। আপনি কি চিন্তা করতে পারতেছেন বা গুনছেন? মানে এইরকম সেন্টেন্স কোনোদিন দেখছেন যে এতগুলা দ্যাট দিয়ে একটা সেন্টেন্স হইতে পারে? হ্যাঁ, আমাকে একটু করেন তো, মানে সেন্টেন্সটা কেমন লাগলো একটু আমাকে একটু বলেন আসলে। হ্যাঁ, এখানে কয়টা দ্যাট আছে যদি কেউ বলতে পারেন আমাকে, কুইক। এটাকে এখন একদম পানি ভাত বানায় ফেলবো, যত বড়ই হোক সেন্টেন্স। দ্যাট সবাই খালি দ্যাট কমেন্ট করা শুরু করছে। মোট কয়টা দ্যাট আছে কেউ বলতে পারবে? কয়টা দ্যাট আছে দেখি তো, কে কি বললো? That's called sentence, man. This is the best sentence you have ever seen in your life. কি বলছে, গুনছে নাকি 14 টাইমস? আচ্ছা, এটা বলছে হাস্যকর সেন্টেন্স। রিতা,
আয়শা আক্তার রিতা, ফ্যাবুলাস সেন্টেন্স ফর মি। আচ্ছা, এটা বলছে জিনিয়া জান্নাত। 15টা দ্যাট হিসাব করেছে খালেদ হোসাইন। আর দরকারই নাই, মানে হচ্ছে দ্যাটের বাহার পুরো সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? এখন খেয়াল করেন যে আসলে এটা কয়টা দ্যাট আছে, আমি আপনাদের জন্য একটু সহজ করে দিই। আমি একটু মার্ক করেছি, কয়টা দেখেন তো। 1 2 3, গুনতে তো পারি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা দ্যাট। সব মিলিয়ে কয়টা দ্যাট এখানে গুনতেও ভুল করছে না, 13 দ্যাট। দেয়ার ইজ 13 দ্যাট, অথবা দেয়ার আর 13 দ্যাটস। এই 13 দ্যাট দিয়ে একটা সেন্টেন্স, হ্যাভ ইউ এভার সিন? এরকম সেন্টেন্স কি কেউ দেখছেন কোনোদিন? কয় হাস্যকর সেন্টেন্স, আয়েশা আক্তার বলছে। এটা আসলেই হাস্যকর। এই প্যাসেজটার নাম হচ্ছে নেচার অফ জিনিয়াস, কেমব্রিজ 8 এ আছে। এবং আসলে প্যাসেজের নামই ছিল নেচার অফ জিনিয়াস, জিনিয়াসদের বৈশিষ্ট্য। সো জিনিয়াসদের বৈশিষ্ট্য নিয়ে যিনি লিখছেন প্যাসেজটা, তিনিও আসলে জিনিয়াস, সেটা স্বাক্ষর রেখেছেন এই সেন্টেন্সের মধ্যে। একটা 13টা দ্যাট দিয়ে কি করেছেন, এই সেন্টেন্সটা উনি বানিয়ে। এখন তাহলে আসেন এটার আমরা মিনিংটা আসলে কিভাবে দ্রুত বের করে ফেলবো, ঠিক আছে? সবাই একটু এই জিনিসটা দেখুন, এভরিবডি প্লিজ। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটু বলি। হ্যাঁ, এইটা একটা সেন্টেন্স দেখেন, একটাই মাত্র ফুল স্টপ সবার শেষে গিয়ে 13টা দ্যাট কেন যোগ করলো আসলে? যেমন আমরা একটা কথা বলি না, যেমন আপনাদেরকে আমি শিখিয়েছিলাম কি, ওই যে ডাবল বিকজ এর সেন্টেন্স, তাই না? একইভাবে এখানে 13টা দ্যাট দিয়ে সেন্টেন্স। যেমন আমি বললাম হি সেড দ্যাট, হি সেড দ্যাট। এই হি সেড দ্যাট, দ্যাটের পরে কি বলবে? কিছু একটা বলবে। হি সেড দ্যাট, হি সেড দ্যাট, দ্য প্রিন্সিপাল সেড দ্যাট। তার মানে কি, প্রিন্সিপাল কি বলবে, এটা দ্যাটের পরে থাকবে। আমি বললাম যে তুমি ভালো, তাহলে আমি বললাম যে কি, আই সেড দ্যাট। তো দ্যাটের পরে কি থাকে, তার কথাটা থাকে আর কি। তো দিয়ে কি করছে, 13টা ইনফরমেশন এখানে দিয়েছে। সেটা আমরা এখন সবাই একটু দেখি, অনেক মজার, খেয়াল করেন সবাই। পুরো সেন্টেন্সটা আমি বুঝিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। হ্যাঁ, ইন দ্য মিথোলজি অফ গিফটেডনেস। মিথোলজি মানে কি, আপনারা এটা সবাই জানেন। মিথোলজি মানে কি, পৌরাণিক কাহিনী বা কল্প কাহিনী। আমরা সোজা কথা বলতে পারি যে ওই যে আছে না, কথিত আছে, কি আছে, কথিত আছে, অমুক 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 করছিল, কথিত আছে। তো কথিত আছে, ওটার আসলে কোনো সোর্স নাই, ওটাকে আমরা সত্য বলে বলতে পারি না, এটাকে বলা হয় মিথ। মিথ কখনো কোনো সত্য হয়, কখনো কোনো মিথ্যাও হয়, আবার সত্য মিথ্যা মিশ্রণ থাকতে পারে। ইন দ্য মিথোলজি অফ গিফটেডনেস। গিফটেডনেস মানে কি, গিফটেডনেস আমরা বলি না তুই বেটা গিফটেড। গিফটেড মানে হইলো যারা খুব মানে প্রতিভাবান, এটাকে বলা হয় গিফটেড। আর যাদের মধ্যে প্রতিভাটা থাকে, ওই প্রতিভার বিষয়টাকে বলা হয় গিফটেডনেস। প্রতিভা, প্রতিভাকে কি বলি আমরা, গিফটেডনেস। এটা কিন্তু অ্যাভারেজ পিপল না, যারা খুব জিনিয়াস টাইপের। ইন দ্য মিথোলজি অফ গিফটেডনেস, অর্থাৎ জিনিয়াসদেরকে নিয়ে যে কল্প কাহিনী প্রচলিত আছে, ইট ইজ পপুলারলি বিলিভড দ্যাট। এখন প্রশ্ন হলো, এই পপুলার মানে কি? পপুলার মানে আমরা জানি কি, জনপ্রিয়। যেহেতু ইন্টারঅ্যাক্ট করতে গেলে সময় লাগে, বড় সেন্টেন্স আমি বলে দিচ্ছি, মনে রাখবেন। ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট। পপুলার বিলিফ মানে হলো প্রচলিত ধারণা। পপুলার মানে প্রচলিত, আর BLIEF বিলিফ, পপুলার বিলিফ মানে প্রচলিত ধারণা। পপুলার বিলিফস, প্রচলিত ধারণা সমূহ। তাহলে ইট ইজ পপুলারলি বিলিভড দ্যাট মানে ভার্ব হিসেবে ইউজ করছে, তাহলে এটা প্রচলিত আছে যে। তার মানে কি, যারা জিনিয়াস, খুব জিনিয়াস যারা, এই জিনিয়াসদেরকে নিয়ে যে মিথ বা কল্পকাহিনী, এই কল্পকাহিনীর মধ্যে এটা প্রচলিত আছে দ্যাট যে। এখন কি করবে, এই জিনিয়াসদের নিয়ে 13টা কল্পকাহিনী বলবে, যে জিনিয়াসদের ব্যাপারে 13টা কল্পকাহিনী আছে। তার প্রথমটা হচ্ছে দ্যাট দিয়ে বললো, ইফ পিপল আর ট্যালেন্টেড ইন ওয়ান এরিয়া, যদি পিপলরা কি থাকে, একটা এরিয়াতে ট্যালেন্টেড থাকে, দে মাস্ট বি ডিফেক্টিভ ইন অ্যানাদার, তখন তারা কি হবে, আরেকটা ক্ষেত্রে কি হবে, দুর্বল হবে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও অনেকটা সত্য দেখি। ধরেন মেসি, মেসি কিন্তু খুবই ভালো ফুটবলার দুনিয়াতে, কিন্তু সে কি খুব ভালো ক্রিকেটার? ক্রিকেট মনে জীবনে ধরেও দেখেনি ক্রিকেটের বল মেসি। আবার খেয়াল করেন, সাকিব আল হাসান খুবই কি, মানে ক্রিকেটে একজন জিনিয়াস, কিন্তু আসলে সাকিব আল হাসান কি ফুটবলের জিনিয়াস? ফুটবল বিশ্ব কি সাকিব আল হাসানকে চিনে?
না, চিনে না। ক্রিকেট এত পপুলার খেলা না। ইংল্যান্ডে যখন ছিলাম, ইংল্যান্ডের যে দেশে ক্রিকেটের জন্ম হয়েছে, সেই মানে দাতা দেশও কিন্তু ক্রিকেট সম্পর্কে সবার কোনো আইডিয়া নেই। আচ্ছা, তাহলে জিনিয়াসদের ব্যাপারে একটা প্রচলন আছে, যেটা আমরা দেখলাম বাস্তবেও সত্য কিন্তু, হ্যাঁ, যে তারা একদিকে ভালো হলে আরেকদিকে কি হয়, ভালো হয় না, ডিফেক্টিভ থাকে আরেকদিকে। তাহলে এই হচ্ছে, খেয়াল করছেন, একটা দ্যাটের কাহিনী শেষ। আরেকটা দ্যাট কি বলছে, ইন্টেলেকচুয়াল আর ইমপ্র্যাকটিক্যাল, মানে বলেছে যারা খুব জিনিয়াস টাইপের হয়, ইন্টেলেকচুয়াল বলতে এখানে জিনিয়াসদেরকে বোঝানো হচ্ছে, তারা বাস্তববাদী হয় না, একটু অবাস্তববাদী হয়। দেখেন না, একটু কেমন যেন জিনিয়াস মানুষ মানে কেমন থাকে, একটা চশমা থাকে, কেমন যেন আর কি, হ্যাঁ, দ্যাট। আরেকটা বলেছে কি, প্রোডিজিস বার্ন টু ব্রাইটলি টু সুন এন্ড বার্ন আউট। খুব মজার কথা বলছে। দেখেন এই সবগুলো এরকম, ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, তারপরে ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, সবগুলোই কি মিথোলজির মধ্যে এটা প্রচলিত আছে, যে তার মানে কি এটাও প্রচলিত আছে, প্রোডিজিস বার্ন টু ব্রাইটলি টু সুন এন্ড বার্ন আউট। প্রোডিজি বলতে এখানে ওই যে প্রোডিজি বলতো, যেহেতু আলোচনায় জিনিয়াসদেরকে নিয়ে, ওই জিনিয়াসদেরকেই বুঝাচ্ছে প্রোডিজিস। তাহলে এখানে কি বললো, প্রোডিজিস বার্ন মানে জিনিয়াসরা কি, বার্ন টু ব্রাইটলি, বার্ন মানে কি একেবারে পুড়ে যায় না, জ্বলে ওঠে, টু ব্রাইটলি খুব উজ্জ্বল ভাবে তারা জ্বলে ওঠে, এন্ড বার্ন আউট আবার নিভে যায়। তার মানে হলো প্রতিভাবানদের যে প্রতিভা যত দ্রুত বিকশিত হয়, অত দ্রুতই আবার কি সেটা মানে বার্ন আউট হয়ে যায়, মানে কি শেষ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের ক্রিকেটার বলার মুস্তাফিজ, আমরা যাকে দ্য ফিজ বলি, খেয়াল করেন তার শুরুর দিকে যেই কাটার মাস্টার, তারপরে সে আইপিএল এ গিয়ে যে ওভারঅল যে সিনারিও গুলো দেখাইলো, সে ডেফিনেটলি এই ওয়ার্ল্ড এর ইতিহাসে একজন জিনিয়াস বোলার, যদি আমরা তার প্রথম 1 ইয়ার বা 6 মান্থ কি করি, কম্পেয়ার করি, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কেউ মুস্তাফিজকে চিনতাম না, ঠিক আছে। হুট করে একটা টি-20 তে আসলো, যেখানে ওই যে মনে আছে আমার স্পষ্ট, আফ্রিদি পুরো নাকা নিচু বানিয়ে খাচ্ছিল, ঠিক আছে, যে ওর বল খেলতে পারতেছিল না। আমরা সবাই, মানে আমিও স্ট্যাটাস দিছিলাম আমার ফেসবুকে যে হু ইজ দিস মুস্তাফিজ, আমরা কেউ চিনতাম না। তার মানে হচ্ছে কি, প্রোডিজি, মুস্তাফিজ একজন প্রোডিজি, যারা খুব কম বয়সে কি হয়, অনেক মানে জিনিয়াস হয়। বার্ন টু ব্রাইটলি টু সুন, তারা খুব দ্রুত কি করে, জ্বলে ওঠে, মানে কি ইন্ডিয়ার 5 উইকেট নিয়ে নেয়, পাকিস্তানের 5 উইকেট নিয়ে নেয়, তারপরে সাউথ আফ্রিকার 5 উইকেট নিয়ে নেয়, এন্ড বার্ন আউট, আবার কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বাট আমরা এখনো আশা করছি যে মুস্তাফিজ শেষ হয় নাই, সে আবার কি করবে, তার স্বরূপে ফিরে আসবে, যেটা আমাদের জন্য খুব দরকার। বুঝা গেল। আবার আমরা আশরাফুলের কথা বলতে পারি, দেখেন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান, বাট সে কিন্তু পরবর্তীতে তার ওই মেধাটাকে পুরোপুরি ধরে রাখতে পারেনি, ব্যান্ড হওয়ার আগেও কিন্তু খুব বেশি ধরে রাখতে পারেনি, বাট সে অনেক মেধাবী, এটা নিয়ে আমাদের কারো কোনো কি নাই, সন্দেহ নাই। সো বার্ন টু ব্রাইটলি টু সুন, এটাও কি কল্প কাহিনীতে জিনিয়াসদের নিয়ে প্রচলিত আছে। শেষ। এবার পপুলারলি বিলিভ দ্যাট গিফটেড পিপল আর এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে কি একটু পাগলা টাইপের হয়, মানে একটু অদ্ভুত টাইপের হয়, ঠিক আছে। লাইক দেখবেন যে চুল উস্কো চশমা একটা পরা, তাদেরকে দেখতেই কেমন যেন মনে হয় একটু জিনিয়াস। তারপরে হচ্ছে আরেকটা কি বললো, বিলিভ দ্যাট, ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট দে আর ফিজিক্যাল উইকলিংস। তারা অনেক সময় শারীরিক ভাবে কি থাকে, রক্ষমতা থাকে, দুর্বল থাকে। যেমন আমি উদাহরণটা অনেক সময় আনি স্টিফেন হকিংস কে দিয়ে। খেয়াল করেন, স্টিফেন হকিংস কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট জিনিয়াস পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, বাট সে কিন্তু ফিজিক্যাল কি ছিল, উইকলিংস ছিল, ঠিক আছে। তার মানে অনেক জিনিয়াসদের কি থাকে, ফিজিক্যালি তাদের একটা প্রবলেম থাকে। তার মানে দেখছেন মিথের মধ্যে আছে, কিন্তু কথাগুলোর সাথে বাস্তবতার কিছু কিছু ক্ষেত্রে আমরা মিল পাচ্ছি। আবার বলছি, ইট ইজ পপুলারলি বিলিভড দ্যাট there is a thin line between genius and madness. কি বলছে বলেন তো, there is a thin line between genius and madness, ঠিক আছে। এই কথাটার আমি একটু মিনিং আপনাদের কাছ থেকে চাচ্ছি। there is a thin line, thin মানে কি, there is a একটা thick মানে মোটা, পাতলা, there is a thin line between genius and madness। এটার অর্থ কি হবে, এই জিনিসটা আমি একটু সবার কাছ থেকে জানতে চাই। কুইক প্লিজ এভরিবডি, আমাকে একটু বলেন। There is a thin line between genius and madness. Okay, quick. এটা 20 সেকেন্ড টাইম দিলাম, দেন আমি বাকিগুলো বুঝাচ্ছি। কুইক। There is a thin line between genius and madness. According to me, it is electrifying. এই হাসান, according to me বলা যায় না, হ্যাঁ, এই যে একটা গ্রামার শিখিয়ে দিচ্ছি। According to him, according to my teacher, according to rule সব বলা যায়, বাট according to me এটা আমরা বলি না, হ্যাঁ।
এটা না বলে কি বলবা যে আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, ঠিক আছে, এগুলো বলবা। তাহলে অ্যাকর্ডিং টু মি বলা যায় না, সবার জন্য কিন্তু বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে কি হলো? লাইটলি ডিফারেন্স, এটা বলছে জোহান। তারপরে এক্সেলেন্ট স্যার, এটা কে বলেছে? মাহবুল আলম। আচ্ছা, লিটল ডিফারেন্স মানে কি পার্থক্য নেই বললেই চলে। সীমা রেখা, আচ্ছা ফাইন। ওকে, আর কে? স্মল গ্যাপ, রিলেশন, অভি বলেছে। স্মল গ্যাপ বলছে তপু। তর্ষা বলছে লিটল ডিফারেন্স মানে পার্থক্য নেই বললেই চলে। আচ্ছা, ওকে ফাইন গাইস, আমি বলে দিচ্ছি। আর এত আপনারা ফর্মাল কেন? একটু ইনফর্মাল হতে পারেন না? there is a thin line between genius and madness। এটা সোজা থিন লাইন মানে হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। ধরেন এক পাশে রাখলাম জিনিয়াস আর এক পাশে রাখলাম ম্যাড বা পাগল, আর মাঝখানে একটা সূক্ষ্ম রেখা দিলাম। তার মানে কি জিনিয়াস আর ম্যাড কি কাছাকাছি? সোজা কথা হচ্ছে মোটামুটি জিনিয়াসরা পাগল হয়। কি হয়? জিনিয়াস আর পাগল একই কথা। তার মানে কি পাগলরাই জিনিয়াস হয় নাকি জিনিয়াসরা পাগল হয়? ওকে, থিন লাইন মানে কি মার্জিনাল ডিফারেন্স, সূক্ষ্ম একটা পার্থক্য। তার মানে কি ওই সূক্ষ্ম পার্থক্যটা সরিয়ে দিলেই কি জিনিয়াস পাগল হয়ে যাবে। এটা দেখুন আমাদের কিন্তু যখন আমরা সায়েন্টিফিক মুভি টুভি দেখি তখন জিনিয়াস বা সায়েন্টিস্টদের আমাদের মনে হয় কি একটু পাগল পাগল, তাই না? ওরকম। তাহলে এই পর্যন্ত শেষ। এবার কি পপুলারলি বিলিভ দ্যাট জিনিয়াস রানস ইন ফ্যামিলিজ। ওকে, এটা এটা আমার আপনাদের কাছে লাস্ট জিনিস জিজ্ঞেস করা, সেটা হচ্ছে জিনিয়াস রানস ইন ফ্যামিলি, সেটার অর্থ কি? জিনিয়াসরা ফ্যামিলির মধ্যে দৌড়ায়। কুইক দেখি তো, 20 সেকেন্ড, তাড়াতাড়ি বলতে হবে। জিনিয়াসরা ফ্যামিলির মধ্যে দৌড়ায়, এই কি অর্থ না অন্য কিছু? কুইক। আই থিঙ্ক তাদের মধ্যে কিছু পাগলামি থাকে। সৃষ্টি সাইড, আচ্ছা ওকে। পাগল এবং জ্ঞানের মধ্যে সাটল ডিফারেন্স বলেছে নিজাম ভাই। আচ্ছা, তাহলে এই জিনিয়াস রানস ইন ফ্যামিলিজ মানে কি জিনিয়াসরা ফ্যামিলির মধ্যে দৌড়ায় না অন্য কিছু? এই ধরনের বড় সেন্টেন্স কোথায় পাবো? এটা কেমব্রিজে আছে, কেমব্রিজের বই পড়লেই পাওয়া। কেমব্রিজ, কেমব্রিজ ভাই, কেমব্রিজ। কি ফকির নাদিম, দূরে থাকা। আচ্ছা, টপ ফ্যান আমাদের মামুন বলছে দূরে থাকা। আচ্ছা, আমি বলে দিচ্ছি তাহলে, ঠিক আছে। জিনিয়াস রানস ইন ফ্যামিলিজ, এটাও কি একটা ইন দ্য মিথোলজি অফ গিফটেডনেস ইট ইজ পপুলারলি বিলিভড দ্যাট জিনিয়াস রানস ইন ফ্যামিলি। জিনিয়াসরা ফ্যামিলির মধ্যে দৌড়ায় মানে আসলে ওই দৌড় দেয় না। রানস মানে এখানে কন্টিনিউস, ফ্যামিলির মধ্যে কন্টিনিউস করে মানে হলো বাবা মা যদি জিনিয়াস হয় তাহলে তার সন্তানরা নরমালি জিনিয়াস হয়, ওই যে নেচার থেকে আসে। আবার ওই পোলাপান গুলার পোলাপানও কি হয়? জিনিয়াস হয়। তাহলে এইভাবে কি থাকে একটা ফ্যামিলির মধ্যে কি একটা প্রচলন থাকে, ঠিক আছে। এটা কি বলা হয়? জিনিয়াস রানস ইন ফ্যামিলি। জিনিয়াসরা কি করে? উত্তরাধিকার সূত্রে আসে, অর্থাৎ প্যারেন্টসদের কেউ একজন বা দুইজন কি থাকে জিনিয়াস থাকলে তাদের ওইটা কি পাস ডাউন হতে পারে, আবার ওদের থেকে কি ওদের সন্তানদের মধ্যে পাস ডাউন হতে পারে। এইভাবে করে করে কি হয়? এটা পাস ডাউন হয়। তো এটাই হচ্ছে জিনিয়াস রানস ইন ফ্যামিলিজ। এবার দেখেন আরেকটা হচ্ছে ইন দ্য মিথোলজি অফ গিফটেডনেস ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট the gifted are so clever they don't need a special help। মানে জিনিয়াসরা গিফটেড মানে জিনিয়াসরা এতই ক্লেভার, আমি ওদিন বলেছিলাম ক্লেভার মানে চালাক না, স্মার্ট। ওরা এতই স্মার্ট থাকে যে ওদের কোনো স্পেশাল হেল্প লাগে না। এজন্য আমরা বলি একাই 100। কি বলেন তো? একাই 100। আপনার কাছে মনে হতে পারে যা তোর বেটা হেল্প করবো না, দেখি কি করোস, ও কিন্তু ফাটায় ফেলবে, বিকজ ওর কারো হেল্প দরকার হয় না, বিকজ হি ইজ আ জিনিয়াস, বিকজ শি ইজ আ জিনিয়াস। এই গেল একটা। এরপরটা কি বললো? It is popularly believed that খেয়াল করেন giftedness is the same as having high IQ। মানে কি হাই আইকিউ থাকা যেই কথা, গিফটেডনেস একই কথা। তার মানে যারা জিনিয়াস তাদের আইকিউ থাকবে কি এভারেজ না, হাই আইকিউর অধিকারী থাকবে তারা। এই কথাটাই বুঝাতে চেয়েছে, সেটা কোনো ব্যাখ্যা না দরকার নাই। ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, তারপর কি বলেছে? সাম রেসেস আর মোর ইন্টেলিজেন্ট অর মিউজিক্যাল অর ম্যাথমেটিক্যাল দেন আদার্স। এবার দেখেন আরেকটা ধারণা কি? সাম রেসেস, এই রেস বলতে কাদের বোঝাচ্ছে আসলে? হ্যাঁ, আমি কোশ্চেন করে আপনারা বলতে পারবেন, বাট কোশ্চেন করলে এটা লেট হয়ে যাবে, আমি লেটটা করতে যাচ্ছি না, আমি নিজেই বলে দিচ্ছি। সাম রেসেস মানে হচ্ছে, রেস মানে কি প্রজাতি বলি আমরা। সাম রেসেস ওই প্রজাতি লাগবে না, আমরা বলবো কেউ কেউ। সাম রেসেস মানে কেউ কেউ, আর মোর ইন্টেলিজেন্ট মানে কি বেশি বুদ্ধিমান, অর মিউজিক্যাল বা বেশি মিউজিক বুঝে, অর ম্যাথমেটিক্যাল অথবা বেশি মিউজিক বুঝে, দেন আদার্স মানে অন্যদের তুলনায়। এখন এই আদার্স বলতে কাদের বুঝাচ্ছে?
এটা আমি প্রশ্ন করলে আপনারা বলবেন আমাদেরকে বোঝাচ্ছে না। এই জিনিয়াসদের মধ্যে আমরা কোত্থেকে আসবো? আসলে সাম রেসেস বলতে বোঝাচ্ছে যে জিনিয়াসদের মধ্যেই কেউ কেউ অন্য জিনিয়াসদের চেয়ে বেশি ইন্টেলিজেন্ট থাকে, বেশি মিউজিক্যাল থাকে এবং বেশি ম্যাথমেটিক্যাল থাকে। তারা ম্যাথ, সঙ্গীত এবং কি বুদ্ধিমত্তা কি তাদের অন্য জিনিয়াসদের মধ্যে বেশি। আমরা দেখি না যে আসলে যে একই রকম জিনিস অনেকেই অনেক ভালো পারে। ধরেন আমাদের দেশে ধরেন মাশরাফিও একজন বলার, আমাদের লাইক রুবেল হোসেনও একজন বলার, মুস্তাফিজও একজন বলার, সাকিব আল হাসানও একজন বলার, ঠিক আছে? এরা সবাই জিনিয়াস। কিন্তু কেউ কেউ কি একটু বেশি কম না? আমাকে কম্পেয়ার করতে হবে, আপনারা বুঝতেছেন না ব্যাপারটা ওই রকম, ঠিক আছে? যে জিনিয়াসদের মধ্যে কেউ কেউ কি জিনিয়াসদের কারো কারো চেয়ে কারো কারো বৈশিষ্ট্য জ্ঞান কি বেশি ভালো থাকে। গেল এটা। ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, কি বলেছে এখানে, জিনিয়াস গোজ আনরেকগনাইজড এন্ড আনরিওয়ার্ডেড। এই কথাটা অনেকটা সত্য যে জিনিয়াসরা গোজ আনরেকগনাইজড মানে কি, তারা স্বীকৃতিও পায় না আবার পুরস্কারও পায় না, তার মানে তারা অবমূল্যায়িত হয়। অনেকেই দেখেন যে ওই যে মরণোত্তর পুরস্কার পায়, তার মানে হচ্ছে কি জীবিত কালে আমরা বুঝি নেই সে জিনিয়াস, মরার পর বুঝছি যে সে জিনিয়াস, দেন তাকে আমরা কি করছি বিভিন্ন পুরস্কারে ভূষিত করেছি, ঠিক আছে? সেটার অর্থ হলো জিনিয়াসরা কি অনেক সময় স্বীকৃতি পায় না যে সে একজন জিনিয়াস। এটাও কি গিফটেডনেস এর মধ্যে আছে, মিথোলজির মধ্যে। এন্ড ফাইনালি কি বলছে, ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ। আসলে আইএলটিএস রিডিং প্যাসেজ গুলো শুধু আসলে বাক্য বোঝার জন্য না, বাস্তব জীবনে অনেক কাজে লাগে। দেখেন অ্যাডভার্সিটি মেক্স ম্যান, এই ম্যান দ্বারা জিনিয়াস বোঝাচ্ছে। অ্যাডভার্সিটি মানে কি, প্রতিকূলতা, ডিফিকাল্টি। তাদের জীবনের যে নানা রকম ডিফিকাল্টি, এটাই তাদের কি করে ওয়াইজ করে তোলে, অভিজ্ঞ করে তোলে, ঠিক আছে? অর্থাৎ তারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক বড় হয়। ফলে কি হয়, তারা আসলে মানে সবকিছু আগে থেকে বিচার বিশ্লেষণ করে ফেলতে পারে। এটা এখানে বোঝানো হচ্ছে। এন্ড ফাইনালি লাস্টের 13 নাম্বার দ্যাট দিয়ে বলছে, in the mythology of giftedness it is popularly believed that people with gifts have a responsibility to use them. খেয়াল করছেন, পিপল কি বলেছে এখানে, পিপল উইথ গিফটস। গিফট মানে কি, এখানে যে সকল মানুষদের প্রতিভা আছে, যাদেরকে আল্লাহ প্রতিভা দিয়েছে, হ্যাভ আ রেসপন্সিবিলিটি, তাদের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে কি টু ইউজ দেম। আপনাদের কাছে লাস্ট কোশ্চেন আমার, এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে? পিপল উইথ গিফটস হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ দেম, এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে? আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানান। এটা আমাদের লাস্ট কথা, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করব ক্লাস, ঠিক আছে? কুইক 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 দেম দ্বারা কাকে বোঝাচ্ছে এটা আমাকে বলতে হবে জাস্ট 20 সেকেন্ডের মধ্যে। তানভীর আহমেদ বলছে যে গড গিফট ইট জিনিয়াস, ট্যালেন্টেড পিপলদের বোঝানো হচ্ছে, এটা বলছে তপু। তারপরে প্রতিভাকে বোঝানো হচ্ছে, আচ্ছা জিনিয়াস কে বোঝানো হচ্ছে, এটা বলছে তাজ, নিশাত তাজ। আর কেউ, দেয়ার গিফটস কে বোঝানো হচ্ছে, জিনিয়াস কে বোঝানো হচ্ছে, জিনিয়াসদের বোঝানো হচ্ছে, এটা বলছে মোহিনী মিতা। তারপরে হচ্ছে টপ ফ্যান চৈতি বলেছে জিনিয়াস কে বোঝানো হচ্ছে। তারপরে আরিফ বলছে গিফটস কে বোঝানো হচ্ছে, সাইদুল বলছে জিনিয়াস কে বোঝানো হচ্ছে, দেয়ার নলেজ কে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ক্লাউডি স্কাই। আচ্ছা অনেকে অনেক কমেন্ট করছেন, আমি বলে দিচ্ছি, খেয়াল করেন। দু একজন হয়েছে, বেশিরভাগের হয়নি। পিপল উইথ গিফটস, যাদের প্রতিভা সমূহ আছে, হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ দেম। তাহলে আমরা বলতে পারি না পিপল উইথ গিফটস হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ গিফটস। দেম কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাই না? তাহলে দেম দ্বারা ব্যক্তি বস্তু উভয়কে বোঝাতে পারে প্লুরাল। তাহলে এখানে আসলে দেম দ্বারা এই গিফটস কে বোঝাচ্ছে, অর্থাৎ যাদেরকে প্রতিভা দেওয়া হয় তাদের উচিত কি তাদের প্রতিভাকে ব্যবহার করা। খেয়াল করেন যে দুনিয়াতে কিন্তু মানে সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে প্রতিভা দেয় নাই, কাউকে বেশি দিছে। এখন ধরেন আপনার প্রতিভা অনেক বেশি, আপনি দুনিয়ার সবকিছু জানেন, অনেক কিছু জানেন। এখন আপনি যদি সেটা মানুষের সাথে শেয়ার করেন, তাহলে আরো লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষ হইতে পারে, উপকার হইতে পারে। এখন আপনি কি করলেন, আপনার এই জিনিয়াসনেস নিয়ে ঘরে বসে থাকলেন আর কাউরে কি করলেন, কিছুই জানাইলেন না, ঠিক আছে? তাহলে আপনাকে অনেকগুলো গিফট দেওয়া হয়েছে, কিন্তু সেই গিফট গুলো আপনি কাজে লাগান নাই। গিফট শুধু আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে গিফট দেওয়া হয়েছে। যদি গিফট দেওয়া হয় তাহলে সবাই গিফটেড হওয়ার পর কেউ কাউরে মানবে না। এজন্য গিফট কিছু কিছু মানুষকে দেওয়া হয়। এজন্য আপনার দায়িত্ব হচ্ছে কি আপনার ওই প্রতিভাগুলোকে কাজে লাগানো। বিকজ ইউ আর প্রতিভাবান, ইউ হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ ইউর প্রতিভা। এটাই বলেছে, যাদের প্রতিভা আছে তাদের উচিত কি প্রতিভাগুলোকে ব্যবহার করা, এবং বেশিরভাগ মানুষই সেটা করে ইনফ্যাক্ট। হ্যাঁ,
দুটির কোনো দাম নেই। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই মূল বাক্য হচ্ছে এটা, ইন দ্য মিথোলজি অফ গিফটেড ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, এটা হচ্ছে মূল কথা যে জিনিয়া যারা তাদের নিয়ে যে কল্পকাহিনী আছে সেই কল্পকাহিনীর মধ্যে এটা প্রচলিত আছে যে 13টা জিনিস প্রচলিত আছে, সেই 13টা জিনিস আমি প্রত্যেকটা একটা একটা করে আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম। বুঝা গেল ব্যাপারটা? সো এই বাক্যটা যদি আপনি দেখতেন তাহলে তো আপনি নাকানি চুবানি খাওয়া শুরু হইতে, আল্লাহ কি হয়েছে এরকম কেন? আমরা যখন কেমব্রিজ 8টা প্রথম দেখি সেটা সেই 2011 সালের দিকে, হ্যাঁ। তো এই বইটা বের হয় তখন, তো তখন এই প্যাসেজের সবগুলো সেন্টেন্স অনেক কঠিন, হ্যাঁ। তো আপনারা চাইলে আমি আরো একটা ক্লাস নিতে পারি, সেখানে আরো কঠিন সেন্টেন্স নিয়ে আসতে পারি এবং পানির মতো সহজ বানাই দেবো ইনশাআল্লাহ। তো এই আমরা যখন দেখছি আমরা তখন এটা নিয়ে অবাক হয়েছিলাম যে 13টা দ্যাট, ও মাই গড। ওকে, সো গাইস, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের দুইটা বাক্যের মাধ্যমে অনেক কিছু শেখালাম। সো গতকালের যে ক্লাসটা যারা দেখতে পাননি তারা সেখান থেকে দেখে নেন। আর আমার ইউটিউবের চ্যানেলে কিন্তু নির্ঝর এডুকেশন, যে আমার ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপনারা ই করবেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমার এই যে পেজ, এই পেজের মধ্যে আপনারা টেক্সট দিবেন আমাকে, হ্যাঁ। আর টেক্সট দিলেও আপনার টেক্সটের মধ্যেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সেটা আপনারা গিয়ে ইউটিউব চ্যানেলটা ই করে ফেলতে পারেন। সেখানে আমার এই সবগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা কি করেন দেখেন, বারবার দেখেন, যত মন চায় যত বেশি দেখবেন তত বেশি কি আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আর আমার যে গ্রুপ আইএলটিএস হাই স্কোরার্স গ্রুপ, সেখানেও কি করেন আপনারা জয়েন করেন, এন্ড দেন দ্যাট উড বি গ্রেট থিং ফর ইউ অল। আর একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু ওই যে 10 মিনিট স্কুলের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, হ্যাঁ, সেই ক্লাবে কিন্তু আমি সপ্তাহে মোটামুটি 3 থেকে 4টা ক্লাস নেই। গত সপ্তাহে 3টা নিয়েছিলাম। তো মোস্ট প্রবাবলি কালকেও ক্লাস নেবো সেখানে। সো ওখানেও কিন্তু একটা জায়গায় একটা জিনিস শেখাচ্ছি, হ্যাঁ। সো আপনারা কম্বাইন্ডলি শিখেন। তারপর হচ্ছে প্যাট্রোনাস এডুকেশন, আমি যেখানকার হেড অফ আইএলটিএস, সেখানকার পেজেও কিন্তু আমি ক্লাস নিই। সো সবগুলোই জিনিসই কি করেন আপনারা কম্বাইন করেন, এন্ড দেন কম্বাইন করলেই কি অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই পেজের মধ্যে যত টিপস টেকনিক দেই, অনেক ভিডিওস, সেটা অনেক মোটিভেশনাল হতে পারে, প্রেজেন্টেশন স্কিল নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে, এগুলো সব পাবেন। সো স্টে কানেক্টেড, সবকিছু হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্টে সেফ অ্যাট হোমস, হ্যাঁ। এখন কিন্তু সমস্যা আরো বড় হচ্ছে প্রতিদিন। সো সময়টাকে কাজে লাগান আর বাসার মধ্যে একেবারে গাপটি মেরে বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে। আর কিচ্ছু করার নেই আমাদের এই মুহূর্তে, সতর্কতা হওয়া ছাড়া ভালো হবে। তো ক্লাসটা কেমন লাগলো, কেমন মনে হয়েছে, ঠিক আছে? আমার কাছে ভালোই লাগছে, আমি এনজয় করেছি আজকে। সো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানান। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনারা যদি চান যে আরেকটা রিডিং এরকম বোঝানোর, তাহলে আমি বুঝিয়ে দেবো। এটা আমাকে বলতে হবে, ঠিক আছে? দেন আমি আসবো, না হলে অন্য কোনো কন্টেন্ট নিয়ে চলে আসতে পারি কালকে, ঠিক আছে? সো কালকে বিকেলের মধ্যে জানিয়ে দেবো যে আমি কোন কন্টেন্টের উপর কালকে ক্লাস নেবো, বা আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি টুডে, and see you tomorrow inshallah. Please stay home, stay safe, and earn knowledge, spread positivity and spread knowledge. Thank you very much for today. Bye bye. Assalamu alaikum.